সুপ্রভাত। ম্যাথ বোর্ডে তোমাদের স্বাগত। শুরু করছি রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026। আজকে আমরা গণিতের সেকেন্ড ইউনিট টেস্টের কোয়েশ্চেন সলভ করব। তার জন্য আমরা রামপুরহাট গার্লস হাই স্কুল বেছে নিয়েছি, যেটা 152 নম্বর পেজে আছে। চলো শুরু করি। প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা বলেছে একটি অংশীদারি কারবারে তিন বন্ধুর লভ্যাংশের অনুপাত 1/2:2/3:3/4। তিন বন্ধুর লভ্যাংশের অনুপাত কত বলেছে? 1/2:2/3:3/4। এখান থেকে কি বের করতে বলেছে? এখান থেকে বলেছে মূলধনের অনুপাত বের করতে। তোমরা মনে রাখবে লভ্যাংশ যেই অনুপাতে বণ্টিত হবে আর মূলধনের অনুপাত দুটোই সেম, একই হবে। লভ্যাংশ যে অনুপাতে বণ্টিত হবে মূলধন অনুপাতও সেই হবে, মূলধন অনুপাত যা হবে লভ্যাংশ বণ্টিতের অনুপাতও তাই হবে। তাহলে আমরা এগুলোকে প্রত্যেকটা ভগ্নাংশ দেওয়া আছে না, কিন্তু আমরা ভগ্নাংশে তো অনুপাত দেখতে শিখিনি, আমরা শিখেছি পূর্ণ সংখ্যা দেখতে। তাহলে কি করব? 1/2:3:2/3 লিখে দিলাম। এবার দেখো আমি কি করব, 2, 3 এবং 4-এর লসাগু দিয়ে গুণ করব। 2, 3, 4-এর লসাগু আমরা জানি 12, তাহলে 12 দিয়ে গুণ করলাম, 12 দিয়ে সবগুলোকে গুণ করলাম। কেন গুণ করলাম? আমরা অনুপাত যদি থাকে তাহলে আমরা কাটাকুটি করতে পারি, অর্থাৎ ভাগ করতে পারি, তাই একই জিনিস দিয়ে গুণও করতে পারি। তার জন্য অনুপাতের কোনো পরিবর্তন হয় না। 2, 6, 12, 3, 4, 12, 4, 3, 12, তাহলে কত হলো দেখো? 6, 8, 9, অর্থাৎ 6:8:9। কেন এরকম হলো দেখো? কেন লভ্যাংশের বণ্টিত অনুপাত আর মূলধনের অনুপাত সমান? যদি আমরা মূলধনের অনুপাতটা P1:P2:P3 ধরি, আর মোট লাভ যদি হয় L, ঠিক আছে, তাহলে লভ্যাংশ বণ্টিতের অনুপাত কত হবে? তাহলে প্রথমজন কত লভ্যাংশ পাবে? P1 প্লাস P2 প্লাস P3 গুণ L ইজ টু দ্বিতীয়জন কত পাবে? P2/P1 প্লাস P2 প্লাস P3 গুণ L ইজ টু, তারপর তৃতীয়জন পাবে দেখো P3/P1 প্লাস P2 প্লাস P3 গুণ L। এবার দেখো এইটা সবটাতেই গুণ আছে, মানে ভাগ করা আছে, তাই কেটে গেল। এটা সবটাতেই গুণ করা আছে, তাহলে কেটে গেল। তাহলে লভ্যাংশ বণ্টিতের অনুপাত কত হলো? P1:P2:P3। তার জন্যই লভ্যাংশ বণ্টিতের অনুপাত আর মূলধনের অনুপাতটা সমান। বোঝা গেছে? চলো তারপরের অঙ্কটা দেখি। তারপরের অঙ্কটা কি বলেছে দেখো। তারপরের অঙ্কটা বলেছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, আর বলেছে সে তার যে বীজগুলো, সেই বীজগুলোর অনন্যকের সমষ্টি বের করতে। ঠিক আছে, চলো তাহলে 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটা বলেছে যে 3x² + 8x + 2 = 0। কি বলেছে? 3x² + 8x + 2 = 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনন্যকের সমষ্টি বের করতে। তার মানে এটার বীজ যদি আলফা ও বিটা হয়, তাহলে আমাকে কার মান বের করতে বলেছে? 1/α + 1/β মান বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে 1/α + 1/βটাকে আমরা দেখছি। তাহলে কি দেখব? লসাগু হলো কত? আলফা বিটা, তাহলে উপরে হলো কত? আলফা প্লাস বিটা। এবার আলফা প্লাস বিটা কার বীজ? এই সমীকরণের বীজ। তাহলে আলফা প্লাস বিটা মানে কি? বীজদ্বয়ের যোগফল। বীজদ্বয়ের যোগফল কত হবে? -b/a। এটার যোগফল কত হবে? -b/a। এই -b আর a এই কথাগুলো কোথা থেকে পাচ্ছি? এইটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন ax² + bx + c = 0, যেখানে a ≠ 0, এটার সঙ্গে তুলনা করি, তাহলে দেখো a সমান কত? 3, b সমান কত? 8, c সমান কত? 2। তাহলে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল, সেটা সূত্র আছে কি? -b/a। তাহলে -8 বাই কত? 3। আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল কত হবে? c/a মানে 2/3, তাহলে 2/3। এটাকে যদি করি তাহলে -8/3 ইন্টু, এটা উল্টে যাবে, 3 3 কেটে গেল, 2 1 2, 2 4 8, তাহলে অ্যান্সার হলো -4। বুঝে গেল? তাহলে অনন্যকের সমষ্টি কত হবে? -4। আরেকটা পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি কি? আমাদের সমীকরণ দেওয়া আছে এটা,
আমরা যদি এমন একটা সমীকরণ বের করি যার বীজ এর বীজের অনন্য, এর বীজের অনন্য, তাহলে কি ধরবো? অতএব ধরি কিছুই না, এখানে শুধু বসাতে হবে, এখানে শুধু বসাতে হবে y সমান 1/x। কেন বসালাম y সমান 1/x? কেন বসালাম? কারণ হচ্ছে y হচ্ছে নতুন সমীকরণের চলরাশি আর x হচ্ছে এই সমীকরণের চলরাশি, এই সমীকরণের চলরাশির অনন্য। বুঝে গেল? তাহলে কি হবে দেখো, x সমান 1/y। তাহলে x এর জায়গায় যদি আমি 1/y বসাই, x এর জায়গায় যদি 1/y বসাই, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দেখো তাহলে কত হবে, 3/y স্কোয়ার প্লাস 8/y প্লাস 2 ইকুয়ালস টু 0। এটাকে সিম্পলিফাই করলে হবে 2y স্কোয়ার প্লাস 8y প্লাস 3 ইকুয়ালস টু 0। এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণের বীজটা কি হবে? আগের সমীকরণের বীজের অনন্য। এবার কি বলছে, এই অনন্য যেই সমীকরণটার বীজ তাদের যোগফল বের করতে বলেছে। তাহলে এখানে বীজ দ্বয়ের যোগফল কত দেখো, এখানে বীজ দ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, আবার এটা বি কত মাইনাস 8 বাই কত 2 মাইনাস 4। বুঝে গেল? তাহলে তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে। এবার আমরা 3 নম্বর করতে যাচ্ছি। 3 নম্বর করে কি বলেছে দেখো, x প্রপোর্শনাল টু 1/z যখন x ইকুয়াল টু 3 এবং x ইকুয়াল টু 3 যখন z ইকুয়াল টু 2/3। অর্থাৎ x আর z এর মধ্যে একটা ভেদ সম্পর্ক বলে দিয়েছে, তারপর x এর মান বলে দিয়েছে যখন z এর মানটা ওইটা। তাহলে চলো লিখছি x প্রপোর্শনাল টু 1/z, এটা আমাদের বলে দিয়েছে। এখান থেকে আমরা কি লিখতে পারবো, x ইকুয়াল টু k/z, x ইকুয়াল টু k/z। কেন? এটা হচ্ছে যেখানে কি k নট ইকুয়ালস টু 0 ধ্রুবক, k নট ইকুয়ালস টু 0 ধ্রুবক। বোঝা গেল? তাহলে এবার এই যে সম্পর্কটা পেলাম, এই সম্পর্কটাতে x ইকুয়ালস টু কত বলেছে, তারপর দেখো অতএব x ইকুয়ালস টু 3, z ইকুয়ালস টু 2/3 বসিয়ে 2/3 বসিয়ে পাই, যেহেতু মান বলে দিয়েছে বসানো। তাহলে কত হবে দেখো, তাহলে x এর মান আমরা বসাচ্ছি কত 3 সমান z এর মান কত 2/3, তাহলে k বাই 2/3 না। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি পাবো দেখো, তাহলে 3 এটা নিচে আছে, এটা গুণ হয়ে যাবে, তাহলে 2/3 হয়ে গেল, এটা সমান কত k। তাহলে k এর মান কত হলো, এই যে 3 3 কেটে গেল, k এর মান কত হলো, তাহলে 2, k এর মান হলো 2। তাহলে এবার সম্পর্কটা কি লিখতে পারবো দেখো, তাহলে অতএব x ইকুয়ালস টু, তাহলে ধ্রুবকটার মান কত 2, তাহলে 2/z, এটা হচ্ছে সম্পর্ক। এবার কার মান বের করতে বসে দেখো, এবার বলেছে x ইকুয়ালস টু 1/3 হলে z এর মানটা নির্ণয় করো। তাহলে দেখো অতএব z ইকুয়ালস টু কত হবে 2/x না, z ইকুয়ালস টু 2/z, যেটা z ইকুয়ালস টু 2/x, এই সম্পর্কটা থেকে বের করলাম। তাহলে কত হচ্ছে দেখো, z এর মানটা যেহেতু বের করতে বলেছে, x এর মান কত 1/3, তাহলে 2/1/3 উল্টে যাবে, তাহলে 2 গুণ 3 কত হলো 6। বুঝা গেছে? তাহলে আমরা দেখলাম এদের অপশন কোনটা হলো, 3 নম্বরটা ডি নম্বর অপশন। বুঝা গেছে? তাহলে 6। তারপরের প্রশ্নটা দেখি। তারপরের প্রশ্নটা বলেছে যে 2 সেমি এবং 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, মানে ভেতরে ভেতরে স্পর্শ করেছে, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? এইটা বুঝতে হলে তোমাদেরকে ছবিটার দিকে তাকাতে হবে। তোমরা যদি ছবিটা ভালো করে বুঝে নিতে পারো তাহলে কিন্তু অঙ্কটা একদম চুটকিতে হয়ে যাবে। দেখো, আর এরকম অঙ্ক প্রচুর এসছে। দেখো, তাহলে বড়টার কেন্দ্র ধরে নিলাম এখানে আছে, ধরে নিলাম বড়টার কেন্দ্র 1 এখানে আছে, ছোটটার কেন্দ্র 2 এখানে আছে। এবার এই দুটো যোগ করছি, দেখো এটা হচ্ছে বড়টার ব্যাসার্ধ, আর এখান থেকে এই যে এটা এই মানে এখান থেকে পরিধির উপর যোগ করলাম, এটা হচ্ছে কত ছোটটার ব্যাসার্ধ। তো ছোটটার ব্যাসার্ধ বলছে 2, বড়টার ব্যাসার্ধ বলেছে 6। তাহলে এবার খেয়াল করে দেখো, আমাকে যদি বলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, তাহলে এটা থেকে এটা, এবার সম্পূর্ণটা 6, তার থেকে যদি এইটুকুটা বাদ দিয়ে দিই তাহলে তো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব পড়ে থাকবে। তাহলে এই দূরত্বটা কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা কি হবে 6 - 2, এই যে সম্পূর্ণটা থেকে এইটুকুটা বাদ দিয়ে দিলাম, তাহলে তো কেন্দ্র দূরত্ব পড়ে থাকলো কত হলো 4। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত 4 সেমি। তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা
ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখে নাও কিভাবে করবে। কি বলেছে, এবিসি একটা ত্রিভুজ, এর একটু বোঝার ব্যাপার আছে। তারপরে অঙ্কটা কি বলেছে, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা কি বলেছে, এবিসি একটা ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি এবং এসি কে ডি ও ই বিন্দুতে ছেদ করে। এডি এই এর অর্ধেক হলে বিডি সমান বিডি ইজ টু ইসি এর মান কত? খেয়াল করে দেখো। তাহলে প্রথমে আমরা ছবিটাকে দেখছি, বড় করে ছবিটা আঁকি। দেখো কি বলেছে, আমরা ছবিটা একটু অন্যভাবে আঁকছি। দেখো আমাকে বলেছে এখানে এইরকম করে, মানে এর নাম দিলাম এ বি সি, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, ইসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে, এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি প্রমাণ করতে বলেছে, যে বিডি ইজ টু ইসি এর মান কত? খেয়াল করে দেখো, আমরা যে এই যে দুটো ত্রিভুজ পেলাম, ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ এ বি সি সদৃশ্য করি। তোমাদের 1 নম্বরের প্রশ্ন এটা করার দরকার ছিল না, কিন্তু আমি শুধু বোঝানোর জন্য তোমাদের বলে দিচ্ছি। কি বলেছে দেখো, এই দুটো ত্রিভুজ সদৃশ্য কোণী কেন? দেখো এই যে ছোট ত্রিভুজের এই কোণটা আর বড় ত্রিভুজের এই কোণটা একই কোণ। তারপরে দেখো এই বড় ত্রিভুজের এই বাহুটা আর এই ছোট ত্রিভুজের এই বাহুটা পরস্পর সমান্তরাল না, আমাদেরকে বলেই দিয়েছিল প্রশ্ন অনুসারে। তাহলে এই কোণটা সমান না। যদি দুটো করে কোণ সমান হয়, তার মানে হলো তৃতীয় কোণটাও সমান। তাহলে এই দুটো ত্রিভুজ কি হলো, সদৃশ্যকোণী। এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী। সদৃশ্যকোণী যদি হয় তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে খেয়াল করে দেখো, এই বড় ত্রিভুজের এবি বাহুটা ছোট ত্রিভুজের এডি এর সঙ্গে সমান না, এডি এর অনুপাত। এই বড় ত্রিভুজের বড় বাহুটা এসি ছোট ত্রিভুজের এই অনুরূপ বাহু, তাহলে এই অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। দুটো ত্রিভুজ যদি সদৃশ্যকোণী হয় তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। এবার দেখো আমাদের কিন্তু এখনো লক্ষ্যে আমরা পৌঁছাইনি, কারণ যে আমরা বিসিতে এখন এসে পৌঁছতে পারিনি। তাহলে আমরা কি করছি দেখো, বিডিতে পৌঁছতে পারিনি। তাহলে কি করবো দেখো, এবি বাই এডি -1 করলাম, তাহলে এসি বাই এই -1 করলাম, দুটোতেই -1 করলাম। তাহলে দেখো খেয়াল করে দেখো এখানে কি হবে, তাহলে এবি মাইনাস এডি হয়ে যাবে না, এবি মাইনাস এডি হয়ে যাবে না, বাই এডি। এখানে কি হয়ে যাবে দেখো, এসি মাইনাস এই হয়ে যাবে না, বাই এই হয়ে যাবে না। এইবার দেখো এবি থেকে এডি যদি বিয়োগ করি, তাহলে কত পড়ে থাকবে, বিডি। নিচে কে পড়ে থাকবে, এডি সমান। এসি থেকে যদি এই বিয়োগ করি তারপরে থাকবে কি, ইসি না, তাহলে ইসি বাই কত, এইটাকে যদি আবার এই দিকে লিখি তাহলে কি দেখা যাচ্ছে আমার, দেখো তাহলে পেলাম বিডি বাই, এবার বলে দিয়েছে আমাকে এডি আর এইটা কি, এডিটা এই এর অর্ধেক, অর্থাৎ এইটা এডি এর দ্বিগুণ, এইটা এই এর দ্বিগুণ। কি বলছে, তাহলে এডি লিখলাম সমান ইসি বাই, খেয়াল করে দেখো কি বললো, এইটা এডি এর দ্বিগুণ বা এডিটা এই এর অর্ধেক, এডিটা এই এর অর্ধেক বা এইটা এডি এর দ্বিগুণ। তাহলে কি বলছে, তাহলে 2 এডি যদি করি তাহলে কি হবে দেখো, এডি এডি কেটে গেল না, তাহলে বিডি বাই ইসি সমান কত, 1/2 না, তাহলে অনুপাতটা কত হলো, 1/2। অনুপাতটা কত হলো, 1/2। বোঝা গেছে? চলো তারপরে অঙ্কটা আমরা দেখে নিই। তারপরে অঙ্কটা বলেছে দুটি গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এই টাইপের অঙ্কগুলো তোমাদের যেহেতু রাফে খুব ছোট্ট করে করতে হবে, অঙ্কটাকে করে দেখানোর দরকার নেই, তার জন্য আমরা একটু মানে লেখাটাকে ছোট করে নিচ্ছি। কি বলেছে দেখো, দুটি গুণক, তাহলে ফার্স্ট এখানে লিখলাম সেকেন্ড। দেখো ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে কি বলেছে, আয়তনের অনুপাত বলেছে 1:8, তাহলে প্রথমটার ব্যাসার্ধ ধরলাম R1, এটা ধরলাম R2, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রফল, এটার আয়তন কত হবে, 4/3 পাই R1 কিউব 4/3
পাই r2 কিউব। বুঝে গেল? এদের যদি অনুপাত বের করতে বলে, এদের যদি অনুপাত, কারণ যে কেন অনুপাত বের করছি, কারণ যেহেতু অনুপাত 1/8 বলে দিয়েছে, তাহলে এদের যদি অনুপাত বের করতে তাহলে বের করি, তাহলে কি হবে দেখো, 4/3 পাই, 4/3 পাই কেটে যাবে না, তাহলে r1 কিউব ইজ টু r2 কিউব হয়ে যাবে না, এটা সমান কত 1:8 না, তাহলে r/r2 সমান r1/r2 কত হবে সমান কিউব রুট অফ, তাহলে r1/r2 তার হোল কিউব সমান 1/2 তার হোল কিউব না, তাহলে অতএব r1/r2 সমান কত দেখো 1/2 না, 1/2। এইবার দেখো কি বলেছে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। বক্রতল মানে কি, প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল কি হবে 4πr², তাহলে 4πr1², এখানে কি করলাম 4πr2², তাহলে এটা হচ্ছে প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে দ্বিতীয়টার বক্রতলের ক্ষেত্রফল। এবার খেয়াল করে দেখো r1 এর স্কোয়ার করেছি কিন্তু, তাহলে ওদিকেও স্কোয়ার করতে হবে, তাহলে 1 এর স্কোয়ার বাই 2 এর স্কোয়ার, তারপর 4/4 গুণ করেছি, তাহলে কত হলো দেখো 1/4। এটাই তো হচ্ছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হলো কত 1:4। তারপরের অঙ্কটাও ঠিক একই রকম ভাবে করছি, চলো দেখো। 7 নম্বর অঙ্কটা বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে। কি বলেছে দেখো, বলেছে মানে আগে ও পরে, ঠিক আছে, তাই লিখছি আগে পরে। শঙ্কুটার ব্যাসার্ধ বের করছি, ব্যাসার্ধ হচ্ছে ধরে নিলাম আর, শঙ্কুটার ক্ষেত্রে ব্যাসার্ধ কত দেখো, আগে ছিল আর, এখন হয়ে গেছে কত 2r। শঙ্কুটার আগে কত ব্যাসার্ধ ছিল আর, এখন হচ্ছে 2r। উচ্চতা আগে ছিল h, এখন হয়ে গেছে 2h, তাহলে এখানে লিখি আয়তন। তাহলে শঙ্কুটার ব্যাসার্ধ হচ্ছে r, উচ্চতা h, তাহলে আয়তন কত হবে 1/3 অফ পাই r²h না। ঠিক একই রকম ভাবে পরে তার আয়তন কত হবে 1/3 অফ পাই 2r তার হোল স্কোয়ার ইনটু 2h না, 1/3 অফ পাই r²h, যেহেতু ব্যাসার্ধটা এরকম হয়ে গেছে তাহলে 1/3 পাই রেখে দিলাম, r²hটা রেখে দিলাম, গুণ দেখো 2 এর স্কোয়ার আর 2 কত 8 না। এবার এই দুটোর যদি অনুপাত বের করি তাহলে দেখো তাহলে কি হবে 1:8। আবার দেখো খেয়াল করে এটার থেকে এটার সঙ্গে কত গুণ করে এটা এসছে 8 গুণ করে না, তাহলে কি হচ্ছে তার আয়তনটা পূর্বের আয়তনের কত গুণ হচ্ছে 8 গুণ। কত গুণ হচ্ছে 8 গুণ। বুঝছো? তারপরের অঙ্কটা দেখে নিই। তারপরের অঙ্কটা দিয়েছে ভেদের একটা অঙ্ক। কি বলেছে দেখো, বলেছে x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। যেহেতু 2 নম্বরের প্রশ্ন তার জন্য এটা তোমাদের কষে দেখাতে হবে, তাহলে কি করে করবো দেখো, তাহলে লেখা যাবে কি, অতএব x প্লাস ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কেটা কি নট ইকুয়ালস টু 0, ধ্রুবক। ধ্রুবক মানে ভেদ ধ্রুবক, বুঝে গেল? চলো এটাকে সলভ করছি, তাহলে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কত কে। আমরা যদি যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করি তাহলে x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কে প্লাস 1। কে নিচে কত আছে 1 আছে, তাহলে কে প্লাস 1 কে মাইনাস 1। এটাকে যদি সলভ করি তাহলে দেখো উপরে কত হবে ওয়াই বাই কেটে যাবে, তাহলে 2x হবে, নিচে কী হবে দেখো এক্স এর কেটে যাবে, তাহলে 2y হয়ে যাবে, তাহলে কত কে প্লাস 1 বাই কে মাইনাস 1, তাহলে এটা কেটে গেল। এবার দেখো খেয়াল করে, তাহলে আমরা এবার করছি কি, অতএব দেখো খেয়াল করে আমাদের কি বের করতে বলেছে, আমাদের এবার দেখাতে হবে তাহলে ax প্লাস by প্রপোর্শনাল টু px প্লাস qy, তাই তো এটা দেখাতে বলেছে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি x বাই y সমান হচ্ছে k1, যেখানে 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 হচ্ছে k1 ইকুয়ালস টু k প্লাস 1 বাই k মাইনাস 1, বুঝে গেল? এবার এখান থেকে দেখো আমরা মান বসাচ্ছি কার, মান বসাচ্ছি px প্লাস qy, ঠিক আছে? দেখো কি বসাচ্ছি, তাহলে আমরা মান বসাচ্ছি ax প্লাস by বাই px প্লাস qy, px প্লাস qy, এটার আমরা মান বসাবো, ঠিক আছে? দেখো খেয়াল করে আমরা মান পেয়েছি কার x বাই y এর মান পেয়েছি না,
তা আমি দুটোকেই ওয়াই দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই বাই কত ওয়াই, পি এক্স প্লাস কিউ ওয়াই বাই কত ওয়াই দিয়ে ভাগ করে দিলাম, দুটোকেই ওয়াই দিয়ে ভাগ করেছি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কি হবে দেখো, এ এক্স বাই ওয়াই প্লাস বি ওয়াই বাই তো কেটে যাবে, এখানে কি পড়ে থাকবে পি এক্স বাই ওয়াই প্লাস কিউ পড়ে থাকবে না, ওয়াই বাই কেটে যাবে। তাহলে এখানে মান বসালে কী হবে দেখো, এ কে ওয়ান প্লাস বি পি কে ওয়ান প্লাস কিউ। ঠিক আছে, এই যে আমরা মানটা পেলাম এটাও তো একটা ধ্রুবক, এটা কি একটা ধ্রুবক, এটা কি একটা ধ্রুবক। তাহলে দুটোর অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে লেখা যাবে না যে ওটা পরস্পর কি, দেখো এখানে এই যে দুটোর অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে কি তারা পরস্পর সমানুপাতিক, তাহলে দুটোর অনুপাত ধ্রুবক দেখা যাচ্ছে, তাহলে লেখা যাবে না এ এক্স প্লাস বি ওয়াই প্রপোর্শনাল টু পি এক্স প্লাস কিউ ওয়াই। বুঝে গেল অঙ্কটা? চলো, বুঝতে না পারলে কমেন্ট করে জানাও, আমি উত্তর দিচ্ছি। তারপরে প্রশ্নটা দেখো, তাহলে আমরা ছবিটা এঁকে নিয়েছি, দেখো কি বলেছে, এবিসি ত্রিভুজ বলে দিয়েছে, যেটা এবি লম্ব বিসি এবং বিডি লম্ব এসি। এখানে ছোট ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহুরই মাপ বলে দিয়েছে, বলেছে এবার আমাকে যে বিসি এর মান বের করতে। তাহলে এই অঙ্কটা যখন আমি করব তখন কি করব, আমরা সদৃশ্যতা ধর্ম ব্যবহার করব। দেখো খেয়াল করে যে বড় ত্রিভুজটার ক্ষেত্রে অর্থাৎ এবিসি ও ত্রিভুজ এ ডিবি এর দেখো দুটো কোণ সমকোণ আছে না, কি কি দেখো কোণ, বড় ত্রিভুজের এবিসি কোণটা ছোট ত্রিভুজের এডিবি কোণটার সঙ্গে সমান না, কত 90 ডিগ্রি না। এইটা বড় ত্রিভুজের কোণ, এটা কোণের সঙ্গে এই কোণটা যোগ করলে কত হবে 90 ডিগ্রি। আবার এই কোণটার সঙ্গে এটা যোগ করলে 90 ডিগ্রি হবে, তাহলে এই কোণটা আর এটা কোণ সমান না। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে এসিবি কোণ, ছোট ত্রিভুজের ক্ষেত্রে এ বি ডি কোণ সমান। তাহলে এই কোণটা বড় ত্রিভুজের এই কোণটা ছোট ত্রিভুজের এই কোণটার সঙ্গে সমান। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা আর ছোট ত্রিভুজের এই কোণটা সমান, কারণ যে একই কোণ আছে দুটোই। বোঝা গেছে ব্যাপারটা? চলো এবার তাহলে আমরা অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান করে দিচ্ছি। সমান কীভাবে করবো দেখো, আমাকে বড় ত্রিভুজের ক্ষেত্রে এটা বাহু জানা আছে, এটা বাহু বের করতে হবে, তাহলে আমরা এই অনুপাতটাই নিব, কি নিচ্ছি বিসি বাই এবি। এবার খেয়াল করে দেখো বিসি নিয়েছি আগে, তাহলে এই ছোট ত্রিভুজের অনুরূপ বাহু কোনটা হবে। এবার দেখো বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের বিপরীত বাহু এটা না, তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রে এটার সমান যেটা আছে অর্থাৎ এটাই, এটার বিপরীত বাহু কত বিডি, তাহলে বিডিটাকে উপরে নিতে হবে। বা এই যে বড় ত্রিভুজের ক্ষেত্রে এবিটা এই কোণের বিপরীত বাহু না, তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের বিপরীত বাহুটাকে নিতে হবে, কত হবে এডি। বুঝে গেল এবার? তাহলে বিসি এর মান যদি আমরা বের করি, তাহলে বিসি এর মান বের করলে হবে এবি ইন্টু বিডি বাই এডি। এবার মান বের করছি, দেখো এবি এর মান বলে দিয়েছে আগে কত 30 গুণ বিডি এর মান কত বলে দিয়েছে দেখো 24, আর এডি এর মান বলে দিয়েছে কত 18, তাহলে 18 6 দিয়ে 6 3 18, 6 4 24, 3 10 30, তাহলে কত 40। বুঝে গেল? তাহলে বিসি এর মাপটা হবে কত 40 সেমি। চলো তারপরে অঙ্কটা দেখি। প্রথমে আমরা আগে ব্যাসার্ধটা বের করে নেব, কিভাবে করবো দেখো। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, মানে ব্যাপারটা বোঝার আছে। দেখো অর্ধগোলক মানে এইরকম, অর্ধগোলক সমগ্রতলের ক্ষেত্রফল মানে এই বাইরের ক্ষেত্রফলটা সঙ্গে সঙ্গে এই তলেরও ক্ষেত্রফলটা। চলো তাই লিখছি যে ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ কত দেখো, অর্ধগোলকটির ব্যাসার্ধ আর সেমি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে অতএব অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, দেখ কত হবে সমগ্র তলের ক্ষেত্রফল। যদি এটা পূর্ণগোলক হতো তাহলে
এই সমগ্র তলের ক্ষেত্রফল কত হতো 4πr², তাহলে অর্ধেক করে দিয়েছি, তাহলে কত হলো 2πr², আর সঙ্গে এই বৃত্তটা যোগ হচ্ছে মানে πr², তাহলে কত হবে 3πr² সেম স্কোয়ার। বোঝা গেল? দেখো সম্পূর্ণটা 4πr² ছিল, যদি গোল হতো তাহলে এই অর্ধেকটা কত 2πr², অর্ধেকটা হচ্ছে 2πr²। আর এই যে বৃত্তটা পড়ে আছে, বৃত্তটার ব্যাসার্ধ তো আর, তাহলে বৃত্তটার ক্ষেত্রফল কত πr², তাহলে 2πr² আর πr² যোগ করলে কত হবে 3πr²। এইটাই বইয়ে কত বলে দিয়েছে 462। তাহলে শর্তানুযায়ী কি বলেছে? শর্তানুযায়ী বলেছে 3πr² ইকুয়ালস টু 462। চলো এখান থেকে মান বের করছি। তাহলে r² ইকুয়ালস টু 462, আর 3πটা গুণ আছে না, 3πটা তাহলে এদিকে কত হয়ে যাবে ভাগ, 3πটা হয়ে যাবে ভাগ, আর r² ইকুয়ালস টু 462 3, পাইয়ের মান কত 22/7, তাহলে উল্টে যাবে, যেহেতু 1/π আছে তাহলে উল্টে যাবে, তাহলে কত হয়ে যাবে 7/22। এইবার আমরা 22 দিয়ে কাটাকুটি করছি, 22 একে 22, 22 2 এ 44, 2 2 22, 22 একে 22, 3 7 এ 21, তাহলে r² ইকুয়ালস টু 7² না, আর r ইকুয়ালস টু প্লাস মাইনাস 7, r ইকুয়ালস টু প্লাস মাইনাস 7। এবার যেহেতু r গ্রেটার দেন 0, অতএব r ইকুয়ালস টু 7। বুঝে গেল? তাহলে -7 নামটা নেওয়া হবে না। তাহলে আমরা কি পেলাম? ব্যাসার্ধ পেয়ে গেলাম 7। তাহলে অতএব তোমরা নিচের দিকে লিখবে বা পাশে লিখবে, আমি তাহলে এদিকে লিখে দিচ্ছি। চলো, অতএব অর্ধগোলকটির ব্যাস সমান কত দেখো 2r, তাহলে 2 ইন্টু কত 7, 1400। তাহলে অর্ধগোলকটির ব্যাস কত 1400। বোঝা গেল অঙ্কটা? চলো তারপরে 2 এর 4 নম্বর অঙ্ক বলেছে। 2 এর 4 নম্বর অঙ্কটাও খুব সোজা আছে, অসুবিধা নেই। চলো 2 এর 4 নম্বর অঙ্কটা তারপর দেখছি না কি বলেছে। বলছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বদ্বয়ের সাংখ্যমান সমান, অর্থাৎ সংখ্যার মানটা সমান। ঠিক আছে? শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h এবং r হলে 1/h² প্লাস 1/r² এর মান কত, এটা বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা আগে একটা চেষ্টা করব শঙ্কুর ছবিটা এঁকে নিতে। এখানে যদিও ছবিটা দরকার নেই, তবুও একটু ছবিটা দেখে নিচ্ছি আমরা কিরকম কি বলেছে। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে h। বলেছে কি আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি লাগবে? পার্শ্বতলের ক্ষেত্রফল মানে তির্যক উচ্চতাটাও লাগবে। তির্যক উচ্চতা মানে কি? তির্যক উচ্চতা মানে হচ্ছে √h² প্লাস r²। চলো অঙ্কটা দেখে নিচ্ছি কি বলেছে। বলেছে আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে শর্তানুসারে কি বলেছে? তাহলে আয়তন, এটার আয়তন কত 1/3 অফ পাই r² h না। এটাই কি বলেছে, এটা কার সঙ্গে সমান? আয়তনটা কার সঙ্গে সমান? পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, পাই পাই কেটে যাচ্ছে না, একটা আর কেটে যাচ্ছে, এখানে শুধু একটা আর পড়ে থাকছে। তাহলে h সমান কত হলো 3l। খেয়াল করে দেখো h সমান 3l, সরি hr সমান 3l, hr সমান 3l। এইখান থেকে আমরা কি পাবো? আমরা জানি যে l সমান কত √h² প্লাস r²। অতএব hr ইকুয়ালস টু √3 গুণ ছিল h² প্লাস r²। আমরা বোথ সাইড বর্গ করছি, কি লিখলাম? লিখে দিয়েছি এখানে যে l, যেহেতু l সমান √h² প্লাস r²। ঠিক আছে? চল এবার তাহলে কি করছি, h² r² সমান হচ্ছে 9h² প্লাস r² না? দেখো খেয়াল করে। এইবার এখান থেকে কি করছি, উভয় পক্ষকে বর্গ করে। চল এখান থেকে কি পাচ্ছি আমরা দেখো, তাহলে h² দিয়ে ভাগ করে দিচ্ছি। দেখো তাহলে কথা হচ্ছে
1 ইকুয়ালস টু 9 এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার আর স্কোয়ার রেখে করে দিলাম একসঙ্গে, তাহলে কত হলো? এটাকে যদি আমি এই পাশে নিয়েছি দেখো তাহলে কী হবে, তাহলে 1/9 ইকুয়ালস টু কী হচ্ছে দেখো, এইচ স্কোয়ার কেটে যাবে না, তাহলে 1/r² পড়ে থাকবে একটা, আর এখানে কি পড়ে থাকবে দেখো, r² কেটে যাবে, তাহলে এইচ স্কোয়ার পড়ে থাকবে, তাহলে 1/h²। সমান কত হলো? 1/9। এটারই মান তো বের করতে বলেছিল, বুঝে গেল? তাহলে এটার মান কত হলো? 1/9। চলো তারপরে আমরা দেখি। তারপরে ওপরে বলেছে যে বছরের প্রথমে প্রদীপবাবু আমিনা বিবি যথাক্রমে 24,000, 3,000, 30,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছর শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে? অঙ্কটা খুবই সোজা, দেখে নাও। এই তোমাদের কিন্তু আগামী যে মাধ্যমিক পরীক্ষা সেখানে এই অংশীদারি কারবার থেকে একটা অঙ্ক থাকেই থাকে। এই অংশীদারি কারবারের অঙ্কগুলো খুবই সোজা এবং এখানে 5 নম্বর একদম তোমার হাতের মুঠোতে থাকবে যদি তুমি এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি বুঝে নিতে পারো। বিষয়টা হচ্ছে যে তোমাদের এই অংশীদারি কারবারের অঙ্কগুলোর এটা হচ্ছে একটা স্পেশাল টাইম, অর্থাৎ বছরের শুরুতে ব্যবসা শুরু করলো সবাই মিলে একসঙ্গে, তারপরে কেউ একজন টাকা দিল মাঝখানে, কেউ টাকা তুলে নিল, তাহলে যে ব্যাপারটা থাকবে সেইটা হচ্ছে একটা টাইম। চলো তাহলে কি বলছে প্রদীপ বাবুর ক্ষেত্রে, তাহলে কি লিখছি? প্রদীপ বাবু এবং আমিনা বিবি যেহেতু ব্যবসাটা করছে, তাহলে প্রদীপ বাবুর ক্ষেত্রে দেখো কি বলেছে। প্রদীপ বাবুর ক্ষেত্রে 24,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো 5 মাস পরে, তার মানে 24,000 টাকা 5 মাস খাটার পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দিচ্ছে। তার প্রদীপবাবুর ক্ষেত্রে বছরের লাভ 1 মাসে পেতে হলে মূলধন হবে, দেখো খেয়াল করে কি বলেছে। তাহলে 24,000 টাকা 5 মাস পর্যন্ত চলছে, তাহলে 24,000 গুণ 5 যোগ, যেহেতু মোট ব্যবসাটা চলছে 12 মাস, ঠিক আছে, তাহলে 5 মাস এই টাকাটা চলছে, তাহলে বাকি কত থাকলো? 7 মাস। 7 মাস কত টাকা চলছে খেয়াল করে দেখো, 7 মাস চলছে, 24,000 টাকা পরে আরও 4,000 টাকা দিচ্ছে, তাহলে কত? 24 আর 4 28,000 টাকা, বুঝে গেল? তাহলে মূলধন হতে হবে কত? এত। তাহলে এবারে এটা বের করছি, 3টে শূন্য প্রথমে বসিয়ে দিলাম, 5 4 20 শূন্য, 5 2 10 আর 2 12, বুঝে গেল? যোগ, এটা প্রথমে 3টে শূন্য বসিয়ে দিচ্ছি, 7 8 56 6, হাতে থাকলো 5, 7 2 14 আর 5 19। এবার দেখো দুটোকে যোগ করছি এবার, তাহলে 3টে শূন্য প্রথমে বসিয়ে দিলাম আবার, এবার 6 আর 0 হচ্ছে 6, 9 আর 2 11 আর 1, হাতে থাকলো 1, 1 আর 1 2 আর 1 3, এত টাকা, বুঝে গেল? তারপরে কি আছে? আমিনা বিবি, তারপরে কি আছে? আমিনা বিবির ক্ষেত্রে, তাহলে লিখছি আমিনা বিবির ক্ষেত্রে বছরের লাভ 1 মাসে পেতে হলে মূলধন হবে, দেখো কি, আমিনা বিবি কিন্তু কোনো পরিবর্তন করেনি, তাহলে কি আছে? আমিনা বিবি কত দিয়ে শুরু করেছিল? 30,000 টাকা দিয়ে, গুণ কত? 12, তাহলে গুণ কত? 12। চলো কত হচ্ছে তাহলে? 12 3 36 আর 4টা শূন্য, 1 2 3 টাকা। অতএব তাদের মূলধনের অনুপাত দেখো কত? প্রথম প্রদীপবাবু ছিল, তাহলে 3 1 6, 3টে শূন্য ইজ টু 3 6 0, 3টে শূন্য, 1 2 3, 1 2 3। এইবার খেয়াল করে দেখো দুটোকেই 4 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে, চলো 4 দিয়ে তাহলে কাটাকুটি করছি, 4 9 36 0, 4 7 28, 3 36, 4 9 36, তাহলে 79 ইজ টু 90।
বুঝে গেল? তাহলে অনুপাতের যোগ, অনুপাতের যোগ, দেখো অনুপাতের যোগ বের করছি। তাহলে 79 প্লাস 90 কত হচ্ছে দেখো, 9 আর 9 7 16, বুঝে গেল? তাহলে অতএব এবার কে কত টাকা লভ্যাংশ পাবে সেটা বলেছে। অতএব লভ্যাংশ থেকে কে প্রদীপ বাবু পাবে। প্রদীপ বাবু পাবে। দেখো প্রদীপ বাবুর এখানে অনুপাতটা কত আছে, 79, তাহলে 79, আর এটা টোটাল কত বলো, অনুপাতের যোগ 169, তাহলে 169 গুণ কত, 27716, 27716, এটাকে আমরা 13 দিয়ে কাটছি, 13 13 1969, 13 2 26, 1 17, 13 কে 13, 4 41, 13 3 39, 2 26, 13 2 26, আবার 13 দিয়ে কাটছি, 13 1 13, তাহলে কত হলো 8 83, 13 6 78, 13 7 91, তাহলে 13 6 78, তাহলে কত হলো 7। আচ্ছা এটাকে একটু কাটাকুটি করে ঠিকঠাক করে দেখি, 13 1 13, তাহলে 8 83, 13 6 78, তাহলে 5 52, 13 4 52, ঠিক আছে? তাহলে 164কে 79 দিয়ে, 164কে 79 দিয়ে গুণ, তা আমরা কী করছি দেখো, এটাকে যদি আমরা গুণ করি তাহলে একটু বড় হয়ে যাবে আমাদের, তাহলে আমি এটাকে একটা শর্টকাট ইউজ করছি। শর্টকাট ইউজটা কী করছি, আমার এটাকে করে দিচ্ছি 80, এটাকে কী করছি 80, তাহলে 80 দিয়ে গুণ করে তারপর 164 বিয়োগ করে দিচ্ছি, করছি দেখো। এটা হলে গুণটাই আমি, তোমরা যদি না পারো তাহলে তোমরা নর্মাল গুণটাই করবে, ঠিক আছে? চলো দেখাচ্ছি কী আছে। 8 একটা শূন্য বসিয়ে দিলাম, 8 4 32-এর 2, হাতে থাকলো 3, 8 6 48 আর 3 51-এর 1, হাতে থাকলো 5, 8 কে 8 5 13, 8 4 32, 8 6 48 আর 3 51, 5 8 কে 8 5 13, ঠিক আছে? এটা থেকে 164 বিয়োগ, চলো তাহলে কত, 4 করে দিলে 10, 6 দিলে 10, হাতে থাকলো 1, 6 1 7, 7 করে দিলে 12, 5 দিলে 12, হাতে থাকলো 1 2, 2 করে দিলে 11, 9 দিলে 11, হাতে থাকলো 1 2 1, তাহলে কত হলো 1 2 9 5 6 টাকা। বোঝা গেল? প্রদীপ বাবু পাবে। ঠিক একই রকমভাবে আমরা যদি অঙ্কটা এই দিকে করি, তারপরে কে কার কথা বলেছি, তারপর এটাকে রাফে করলাম, এটা প্রদীপ বাবু পাওয়ার কথা বললাম। এবার কি আছে, আমিনা বিবি, যদি আমিনা বিবি বলি তাহলে আমিনা বিবি পাবে, আমিনা বিবি পাবে না কত, আমিনা বিবি কত 90, তাহলে 90 বাই কত, আবার সেই একই রকম 169 গুণ কত 27716, 27716, এটা যদি কাটাকুটি করি তাহলে সেই একই রকম আবার কত হবে, 164 হবে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, শূন্যটাকে প্রথমে বসিয়ে দিলাম, এবার 9 6 54, 9 4 36, 6 হাতে থাকলো 3, 9 6 54, 3 57, 7 হাতে থাকলো 5, 9 1 9 5 14, এত টাকা। তাহলে আমিনা বাবু পাবে, প্রদীপ বাবু পাবে 12,956 টাকা এবং আমিনা বিবি পাবে 14,760 টাকা। বুঝে গেল? চলো তারপরে অঙ্কটা দেখি। তারপরের অঙ্কটা বলছে যে এ বি সি যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা এবং 9,000 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করলো। এ কিছু মাস পরে আরও 3,000 টাকা নিয়োগ করলো। বছরের শেষে 3,000 টাকা লাভ হলে সি লভ্যাংশের 1,080 টাকা পেল। এ কত মাস পরে 3,000 টাকা দিয়েছিল? তাহলে এই যে 3,000 টাকা কত মাস পরে দিয়েছিল এটা আমরা ধরে নিচ্ছি। ধরি এ এক্স মাস পরে 3,000 টাকা দিয়েছিল, ঠিক আছে? অতএব বছরের লাভ 1 মাসে পেতে হলে এ এর মূলধন হবে। দেখো এ কি করছে, এ কিন্তু 6,000 টাকা দিয়ে, 24,000 টাকা দিয়ে, এ 6,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। এটা কতদিন চলছে? এক্স মাস প্লাস, যেহেতু 12 মাস ব্যবসাটা চলেছে, তাহলে আর কত মাস পড়ে আছে? 12 - x মাস পড়ে আছে।
এই সময় যে 12 মাস মানে পরবর্তী যে 12 মাইনাস এক্স মাস থাকলো সেই সময়টাতে আরও 3000 টাকা দিয়েছে, তাহলে 6000 টাকা তো ছিলই, প্লাস আরও 3000 টাকা দিয়েছে, তাহলে কত হলো 9000 টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টোটাল। এবার করবো এটা 6000 এক্স প্লাস 12 108, 3 আর 3টে 0 মাইনাস 9000 এক্স। এবার এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত 108, 3টে 0 মাইনাস 3000, তাহলে 9000 থেকে 6000 বিয়োগ করলে 3000 এক্স। এবার খেয়াল করে দেখো, তাহলে 3000 এক্স কম নিচ্ছি আমি, 3000টা কম নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কত দেখো, এখানে পড়ে থাকছে 3, 3 এ 9, 1 18, 3 6 18, তাহলে 36 বিয়োগ এক্স টাকা। এটা কি হলো এর মূলধন। বি এর মূলধন হবে, দেখো বি কিন্তু আর কোনো পরিবর্তন করছে না, বি ওই টাকাটাই রেখে দিয়েছে 12 মাস পর্যন্ত। তাহলে বি এর হচ্ছে কত 8000 টাকা, তাহলে 8000 টাকা গুণ কত 12, তাহলে কত হলো 96 টাকা। সি এর মূলধন হবে, দেখো সি এর মূলধন কত হবে, দেখো সি কি করছে 9000 টাকা কিন্তু আর পরিবর্তন করছে না, 12 মাসে রেখে দিয়েছে, গুণ কত 12, তাহলে কত হলো 108, 3টে 0 12 108 হলো এত টাকা। এইবার অতএব এ বি ও সি এর মূলধনের অনুপাত, মূলধন অনুপাত কত দেখো, মূলধন অনুপাত হচ্ছে 3000 ইন্টু 36 মাইনাস এক্স ইজ টু 96000 ইজ টু 108,000, 1 2 3 1 2 3 1 2 3, 3 দিয়ে কাটাকুটি করে যাচ্ছে, আবার দেখো 3 দিয়ে কেটে গেল, তাহলে 3 3 এ 9, 3 2 এ 6, 3 3 এ 9, 3 6 18, বোঝা গেল। চলো তাহলে এখান থেকে কী করছি, অনুপাতটা তাহলে কত হলো 36 মাইনাস এক্স ইজ টু 32 ইজ টু 36 হয়েছে। চলো তাহলে অনুপাতের যোগ, অনুপাতের যোগ কত 36 মাইনাস এক্স প্লাস 32 প্লাস 36 যোগ করলে কত হবে 72, 36 আর 36 কত 72, 36 আর 36 72, তাহলে 70 ধরলাম এটাকে, 70 আর 30 100, আর এখানকার 2 এখানকার 2 4, তাহলে 104 মাইনাস এক্স। ঠিক আছে, আমাকে এখান থেকে বলে দিয়েছে যে সি লভ্যাংশ পেয়েছে কত 1080 টাকা, সি কত লভ্যাংশ পেয়েছে 1080 টাকা, তাহলে অতএব শর্তানুযায়ী দেখো কি করছি, তাহলে সি এর এখানে সি কত দেখো, সি হচ্ছে 36 না, তাহলে 36, সি কত লভ্যাংশ পাবে 36 বাই কত দেখো এটা অনুপাতের যোগ 104 মাইনাস এক্স গুণ কত দেখো মোট লভ্যাংশ কত 3000, মোট লাভ হয়েছিল কত 3000 সমান কত, এটা হচ্ছে সি এর ক্ষেত্রে বের করছি, সি কত পেয়েছে 1080 টাকা, বলেই দিয়েছে 1080 টাকা। চলো তাহলে কী করছি দেখো, এখান থেকে আমরা কার মান বের করবো এক্স এর মানটা, তাহলে প্রথমে আগে আমরা এখান থেকে কী করলাম, একটা শূন্য কেটে দিলাম, 36 3 এ 108, 3 কেটে দিলাম 1 থাকলো, এখানে থাকলো কত 100, তাহলে কত হলো দেখো 104 মাইনাস এক্স সমান কত, এটা ওদিকে গেল, তাই গুণ করলাম, এখানে কত 1 আছে তাহলে 100, বা মাইনাস এক্স সমান 100 বিয়োগ 104 और माइनस एक्स समान -4, माइनस माइनस केटे गেল और x समान কত 4, তাহলে এ 4 মাস বাদে 3000 টাকা দিয়েছিল, বুঝে গেল অঙ্কটা। চলো তারপরে অঙ্কটা দেখে নিই। তারপরের অঙ্কটা বলছে x²/16 প্লাস 9/x² ইকুয়ালস টু 2 ইন্টু x/4 minus 3/x plus half, x not equals to 0,
কেন এক্স নট ইকুয়ালস টু 0 বলেছে? কারণ এক্স যদি 0 হয়ে যায় তাহলে 3/0 ইনভ্যালিড হয়ে যাবে। বুঝে গেল? চলো এই অঙ্কটা আমাদের সলভ করতে হবে। এটা কি করে করবো দেখো, x/4 তার হোল স্কয়ার লেখা যাবে না, এটাকে 3/x তার হোল স্কয়ার লেখা যাবে না। এখানে নিচে এটা -2 ইন্টু x/4 মাইনাস 3/x মাইনাস হাফ ইকুয়ালস টু 0 করে দিলাম ডান দিকে। দেখো কী করে সাজাচ্ছি এটাকে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে না, এটাকে আমরা এই মাইনাস দিয়ে সূত্র পেয়েছি। কি আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab 2x/4 ইন্টু 3/x। এই যে কী করলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, বুঝে গেল? মাইনাস 2x/4 মাইনাস 3/x, এটা ছিলই মাইনাস হাফ বুঝছো 0। চলো তাহলে কি আছে, এক্স এক্স কেটে গেল, 2 2 এ 4 না, 2 2 এ 4, তাহলে কত হলো দেখো এটা। তাহলে x/4 মাইনাস 3/x তার হোল স্কোয়ার মাইনাস 2x/4 মাইনাস 3/x তার হোল স্কোয়ার, সরি এটা মাইনাস, দেখো এটা কত, প্লাস 3/2 মাইনাস 1/2 কত হবে, প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে কী হয়ে গেল দেখো, a স্কোয়ার মাইনাস 2ab, এখানে কত কিছু নেই মানে কি 1 গুণ আছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এককে কী লেখা যায়, একের স্কোয়ার লেখা যায় তো, তাহলে একে কী লেখা যাবে, x/4 মাইনাস 3/x মাইনাস 1 তার হোল স্কোয়ার লেখা যাবে না, ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ x/4 মাইনাস 3/x মাইনাস 1 ইকুয়ালস টু 0 না। এটা যদি আমরা সলভ করি তাহলে কী হবে দেখো, লসগু হবে কত, 4x, তাহলে এটা কত হবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 12 মাইনাস 4x ইকুয়ালস টু 0। খেয়াল করে দেখো 4x, তাহলে 4 আছে, তাহলে x দিয়ে গুণ করতে হবে, x আর x স্কোয়ার, x আছে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 3 12 মাইনাস 1 আছে, তাহলে 4x দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস 4x। চলো এটাকে আমরা যদি সলভ করি তাহলে কি পাবো, এটা এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 ইকুয়ালস টু 0। এইটাকে যদি আমরা সলভ করি তাহলে কীরকম পাবো দেখো, তার মানে মাইনাস এখানে আছে প্লাস, মাইনাস প্লাসে আমরা লিখে রাখলাম কত, মাইনাস, এই যে মাইনাস এখানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, এখানে 12 এখানে আছে 1, 12 একে 12, তাহলে কত হবে মাইনাস 12, তার মানে 12কে ভেঙে বিয়োগ করে কত আনতে হবে, 4 আনতে হবে, তাহলে 6 2 12, 6 2 12, তাহলে একে সাজাচ্ছি আমরা কী করে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x 6 2 12 মাইনাস 12 ইকুয়ালস টু 0। এটাকে রাফে করবো, কী করে, এটা কী করে মাইনাসটা দিলাম, বড়োর সঙ্গে মাইনাসটা দিব, যেহেতু বিয়োগ করতে হবে তার জন্য একটা মাইনাস নিলাম, তাহলে একটা কী নিতে হবে, প্লাস। এবার দেখো এই প্রথমটা থেকে এক্স কমন নিচ্ছি, তারপরে থাকবে এক্স মাইনাস 6, এই দুটো থেকে 2 কমন নিচ্ছি, প্লাস 2 কমন নিচ্ছি, তারপরে থাকবে এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। এটিকে যদি আমরা ভাঙি তাহলে এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, হয় এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0 और x ইকুয়ালস টু 6, অথবা x প্লাস 2 ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ x ইকুয়ালস টু মাইনাস 2। ঠিক আছে, তাহলে আমরা দুটো সলিউশন পেলাম, একটা x ইকুয়ালস টু 6, একটা x ইকুয়াল টু মাইনাস 2। তাহলে 8 নম্বর অঙ্কটা করছি, দেখো কি বলেছে, 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো, নতুন গোলকের বাইরের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, চলো এখানে যেই জিনিসটা করতে হবে, যে দুটো নিরেট গোলক বলেছে সেই দুটোকে যেহেতু গলিয়ে দিচ্ছি, তাহলে তাদের মোট আয়তন এবং 1 সেমি পুরু ফাঁপা গোলকের মোট আয়তন এই দুটো সমান হবে। এইখান থেকে আমরা ফাঁপা গোলকের ব্যাসার্ধটা পেয়ে যাব, সেখান থেকে আমরা নতুন গোলকটার বাইরের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। চলো তাহলে কি বলেছে, তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ সমান আর সেমি, অতএব ফাঁপা গোলকটির ভেতরের ব্যাসার্ধ কত, আর মাইনাস 1 সেমি হবে, কারণ যে
1 সেমি পুরু যেহেতু আছে, অতএব ফাঁপা গোলকটির ধাতুর পরিমাণ মানে আয়তন এটাই, অর্থাৎ যতটুকু ধাতু আছে তার কত 4/3 পাই আর কিউব থেকে 1 সেমিটা বিয়োগ করবো, তার কত 4/3 পাই আর মাইনাস 1 তার কিউব। তাহলে কমন নিলে কি হবে দেখো 4/3 পাই আর কিউব মাইনাস আর মাইনাস 1 তার হোল কিউব। এটাকে যদি একটু সাজিয়ে নিই তাহলে কি দেখা যাবে দেখো 4/3 এবার কি দেখো 4/3 পাই লিখে দিলাম পাই। এবার a মাইনাস a কিউব মাইনাস b কিউব, তাহলে a মাইনাস b হলে কি হবে দেখো আর মাইনাস মাইনাসে প্লাস 1, এটা হবে দেখো a কিউব, তাহলে a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মানে r স্কোয়ার প্লাস ab মানে এটা ইন্টু এটা মানে r স্কোয়ার মাইনাস r প্লাস b স্কোয়ার মানে এটা হোল স্কোয়ার, তাহলে r স্কোয়ার মাইনাস 2r প্লাস 1, ঠিক আছে। তো তাহলে 4/3 পাই এটা কেটে যাবে, এখানে দেখো 3r স্কোয়ার মাইনাস, তাহলে এটা হচ্ছে কত হচ্ছে 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1 সেমি কিউব, ঠিক আছে। অতএব শর্তানুযায়ী তাহলে এই মোট আয়তনটা যে দুটো নিরেট গোলক আছে তাদের আয়তনের সঙ্গে সমান, যোগফলের সঙ্গে সমান, তাহলে 4/3 পাই 3r স্কোয়ার প্লাস মাইনাস 3r প্লাস 1 এটা ইকুয়ালস টু 4/3 পাই প্রথমটার কিউব 1-এর কিউব, দ্বিতীয়টার কিউব 6-এর কিউব, যেহেতু প্রথমটার ব্যাসার্ধ 1 দ্বিতীয়টার ব্যাসার্ধ 6, তাহলে এখান থেকে 4/3 পাই কেটে যাবে, তাহলে হবে 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1 ইকুয়ালস টু 1-এর কিউব মানে 1, 6-এর কিউব 216 মানে 217, আর 3r স্কোয়ার মাইনাস 3r মাইনাস 216 ইকুয়ালস টু 0, और r स्क्वायर माइनस r माइनस 72 इक्वल्स टू 0। देखो 3 कमन নিলাম, এইবার এটাকে মিডল ফ্যাক্টর করে আমাকে r এর মানটা বের করতে হবে, তাহলে এটাকে মিডল ফ্যাক্টর করলে কি হবে দেখো 8 9 72 না, তাহলে r মাইনাস 9r প্লাস 8r মাইনাস 72 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা পাবো r যদি কমন নিই তাহলে পাবো r মাইনাস 9, আর এখান থেকে এখানে পড়ে থাকবে তাহলে r, এখানে পড়ে থাকবে একটা r প্লাস 8 ইকুয়ালস টু 0। এবার এইদিকে করছি দেখো, যেহেতু r গ্রেটার দেন 0 আর ব্যাসার্ধ তো গ্রেটার দেন 0, তাহলে r প্লাস 8 নট ইকুয়ালস টু 0, অতএব r মাইনাস 9 ইকুয়ালস টু 0 আর r ইকুয়ালস টু 9। তাহলে গোলকটার নতুন গোলকটার বাইরের ব্যাসার্ধ কত হলো r ইকুয়ালস টু 9, তাহলে অতএব নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই r স্কোয়ার মানে কত 9 স্কোয়ার, তাহলে কত হলো 9 9 81 81 4 4 1 4 8 4 32 324 পাই বর্গ সেমি। বুঝে গেল? এর কত নম্বর ছিল 8 নম্বর, ঠিক আছে। এর পরের অঙ্কটা করছি, তাহলে দেখো এর পরের অঙ্কটা বইয়েরই অঙ্ক দিয়েছে, কি বলেছে একটা এখানে বলেছে একটা তাঁবু, যেটা শঙ্কু আকৃতির তাঁবু, সেখানে প্রত্যেকটা লোকের জন্য ভূমিতে কতটা জায়গা লাগে সেটা বলে দিয়েছে, আর বলে দিয়েছে সঙ্গে যে প্রত্যেকটা লোকের জন্য কতটা বায়ু লাগে সেটা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে লিখে নিচ্ছি, ছবিটাকে প্রথমে আঁকি। এই যে ছবি, এটা একটা তাঁবু, ব্যাসার্ধ হচ্ছে r, উচ্চতা হচ্ছে h, ঠিক আছে। তাহলে লিখে নিচ্ছি, এটা ধরি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ r মিটার ও উচ্চতা h মিটার, ঠিক আছে।
তাহলে অতএব শর্তানুসারে কি বলেছে, ভূমিতে এক একজনের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে। ভূমিতে এক একজনের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে 11 জনের জন্য যেটা জায়গা লাগবে সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল কত? ভূমিটা কি বৃত্তাকার, তো ভূমির ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার ইকুয়ালস টু কত? এক একজনের জন্য 4, কতজন আছে? 11 জন, তাহলে 11 গুণ 4, এটা হচ্ছে 1 নম্বর। আবার এক একজনের জন্য 20 ঘনমিটার বায়ু লাগছে। তাহলে এইটাতে যতটা বায়ু থাকবে সেই বায়ুটা দিয়ে কতজন চালাবে? 11 জন। তাহলে এখানে যতটা বায়ু আছে তার পরিমাণ মানে কি? এই তাঁবুটার আয়তন। তাহলে এখান থেকে আমরা আয়তন বের করব। আয়তনের সূত্র কি? 1/3 অফ পাই আর স্কোয়ার এইচ সমান কত? 11 গুণ কত ঘনমিটার করে লাগছে? 20 ঘনমিটার। এক একজনের জন্য 20 ঘনমিটার, তাহলে 11 জনের জন্য কত লাগবে? এটাই হবে আয়তন। তাহলে আয়তনের সঙ্গে সমান করলাম। আর 1/3 অফ পাই আর স্কোয়ার মান কত বলে দিয়েছে দেখো, 11 গুণ 4। পাই আর স্কোয়ার মান 11 গুণ 4, তাহলে গুণ এইচ সমান কত? 11 গুণ 20। এখান থেকে আমরা এইচ এর মান বের করবো। খেয়াল করে দেখো, এইচ এর সঙ্গে 11 আর 4টা গুণ আছে, তাহলে ওই পারে গেলে কি হবে? ভাগ। তাহলে 11 গুণ 20 ভাগ হচ্ছে 11 গুণ 4। 3টা দেখো নিচে আছে মানে ভাগ করেছে, ওপারে গেলে গুণ হয়ে যাবে, তাহলে উপরে গেলে গুণ। 11 11 কেটে গেল, 4 5 20 আর এইচ ইকুয়ালস টু 15। তাহলে শঙ্কু আকৃতির যে তাঁবুটা আছে সেই তাঁবুটার উচ্চতা হবে কত? 15 মিটার। বুঝে গেল? তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।